দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহর সঙ্গে। আহসানুল্লাহ, আপনাকে স্বাগত 21 বিজনেসে। জি, ধন্যবাদ। আমরা মার্কেট আপডেট জানছিলাম, আমরা মার্কেট নিয়ে কথা বলবো। তার আগে একটু জানতে চাইবো যে গতকালকে আমরা দেখলাম অর্থ উপদেষ্টা ডিএসসির সাথে একটা বৈঠক করেছে, সেখানে ডিবিও উপস্থিত ছিল। এই বিষয়টা সেই সাথে না ধরনের গুঞ্জন আমরা গতকালকে শুনছিলাম এসি চেয়ারম্যানকে নিয়ে, দুইটি বিষয় একটু জানতে চাই। জি, ধন্যবাদ। যেটা হয়তো পত্রপত্রিকা আপনারা নিজেরাও দেখেছেন, আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিজিটে এসেছেন। ওইখানে ডিএসসি প্লাস ডিবি এর প্রেসিডেন্টও ছিলেন। তো সেখানে যে বিষয়গুলো এসেছে মার্কেট নিয়ে, যখন অনেক ধরনের কথা হয়েছে, মার্কেটে যে কন্টিনিউয়াস ফল ডাউন, মার্কেটে ট্রেড ভলিউম কম, টার্নওভার কম, সব মিলিয়ে আর কি মার্কেটিং ইন্ডেক্স ওরকম আপ ট্রেন্ড নাই। তো অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বললেন, যেহেতু একটা সংস্কার প্রক্রিয়া এখন চলতেছে, মানে টাস্ক ফোর্স আছে ক্যাপিটাল মার্কেটের জন্য, তো সেই কারণে হয়তো কিছু কারেকশন মোডে থাকবে বা মার্কেট ওভাবে বিহেভ করবে না, এটা একটা বিষয় বলেছেন। আর একটা বলেছেন ভালো আইপিও আমাদের অনেক দিন থেকে আসতেছে না আসার জন্য আইপিওগুলোকে যাতে আনা যায়, সেই কারণে ট্যাক্সের যে বেনিফিটটা এবং পলিসি সাপোর্ট, এই দুইটা বিষয় বলা হয়েছে, আলোচনায় এসেছে। যে এখন আপনারা জানেন গত বাজেটে কিন্তু লিস্টেড নন লিস্টেডের মধ্যে ট্যাক্স বেনিফিট যে গ্যাপটা ছিল সেটা হলো 2.5, যেটা আগের বছরে ছিল 5% গ্যাপটা। অর্থাৎ সর্বনিম্ন যদি আমরা ধরি 27.5 লিস্টেড আর নন লিস্টেড হলো 25, গতবারে দিল। তো এই গ্যাপটা আরও বাড়ানোর জন্য, অর্থাৎ লিস্টেড আর নন লিস্টেড, যারা লিস্টেড তাদের ট্যাক্স বেনিফিটটা যাতে একটু বেশি পায়, যারা নন লিস্টেড তাদের তুলনায়, এই জিনিসগুলা নেক্সট বাজেটে উনি হয়তো বলছেন যে এটিগুলা নিয়ে বিবেচনা করা হবে। এটা যাতে কিভাবে আরও বেনিফিট দেওয়া যায়, ট্যাক্স বেনিফিট, সেই জিনিসটা বিবেচনা। আর একটা জিনিস যেটা হলো, ভালো কোম্পানিগুলো আসতেছে না। অনেক আলোচনা হয়েছে যে অনেক সময় পারিবারিক কন্ট্রোল চায় না, ভালো কোম্পানিগুলো পারিবারিক কন্ট্রোল হারাতে চায় না, বা নিজের কোম্পানিতে অন্যের শেয়ার করতে চায় না, এগুলো আছে, ঠিক আছে, এগুলো থাকবে। ফরেন ইনভেস্টমেন্ট কীভাবে এনকারেজ করা যায় সে বিষয়টাও আলোচনায় এসেছে। আরেকটা হলো ইন্টার রেগুলেটরি যে ফোরাম, অর্থাৎ বিসেক এবং বাংলাদেশ ব্যাংকের আসলে যে রিলেশনশিপটা, এটা আরও স্ট্রেনদেন, আরও স্মুথ করার জন্য এফআইডিকে একটা ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলা হয়েছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন যেটা আমরা জানি, এফআইডি, তারা যাতে একটা ইনিশিয়েটিভ নেয়, যাতে বাংলাদেশ ব্যাংক অ্যাজ ওয়েল এস বিসেক এবং আদার যে ইন্টার রেগুলেটরি বডিজ আছে তাদের মধ্যে যাতে স্মুথ যাতে রিলেশনশিপ হয়, এবং মার্কেটের স্বার্থে মার্কেটে যাতে আর একটু গতি পায় এবং স্টেবল হয়, মার্কেটে যাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, ইন্টার রেগুলেটরি পলিসিগুলো যাতে মার্কেট ফ্রেন্ডলি হয়, এই জন্যই এই জিনিসটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বলা হয়েছে। আরেকটা আলোচনা এসেছে, আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের প্রপার ইউটিলাইজেশনের উপর একটা আলোচনা এসেছে। হয়তো এটাও সামনের দিকে এটার ব্যাপারে একটা পলিসি টলিসি আসতে পারে। এই হলো মূল আলোচনা, এলো গতকালকে। আচ্ছা, আর আরেকটা ইস্যু যেটা বলেছেন বিসেক চেয়ারম্যানের যে ইস্যুটা, এটা তো পত্রপত্রিকার সবাই দেখেছেন। প্রথম দিন যখন আসলো তখন দেখা যায় ইন্ডেক্স অ্যাজ ওয়েল এস ট্রেড ভলিউম বেড়ে গেছে ওনার, মানে আমরা যেটা গত কালকেও দেখলাম 427 কোটি টাকা, আজকে সেখানে ট্রেড ভলিউম 307 কোটি, প্রায় 120 কোটি টাকা কমে গেছে। তো এটা হয়তো মানে বর্তমান যে কমিশন বা চেয়ারম্যান, ওনাদের প্রতি হয়তো এক একটা ক্যাপিটাল মার্কেটে যারা পার্টিসিপেন্ট, বলতে পারি ইনভেস্টর, হয়তো কারো এটার ব্যাপারে ওনাদের যে কর্মকাণ্ডগুলোর ব্যাপারে আস্থার একটা গ্যাপ মনে হচ্ছে, অনাস্থা দেখা যাচ্ছে এই কমিশনের উপর। অনাস্থা, হ্যাঁ, আস্থার গ্যাপ বা অনাস্থা যেটা শব্দ ইউজ করেন, এটা একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে যখন ওনার পদত্যাগের বিষয়টা আসলো তখন মার্কেট একটু ভালো হলো, আর যখন এটা আবার রিভার্স নিউজ আসলো তখন আবার মার্কেট খারাপ হয়ে গেল। আচ্ছা, আর বাকিটা তো আপনারা যারা মার্কেট সাথে সম্পৃক্ত সবাই কম বেশি বুঝে। সেটাই। তো আপনি বলছিলেন অর্থ উপদেষ্টা যেটা বলছেন যে ভালো আইপিও আসছে না, তো সেক্ষেত্রে আসলে ভালো আইপিও কেন আসছে না? আসলে আমরা যেটা ভালো কোম্পানি যারা মালিক তারা যেটা বলে থাকেন যে অনেক আনইথিক্যাল চর্চা এখানে আসলে হয়।
আবার দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে, কিভাবে এই ইস্যুটাকে আপনি দেখেন? চমৎকার চমৎকার কথা বলছেন। দুইটা ইস্যু এখানে। একটা হলো ডকুমেন্টেশনের যে পার্টটুকু, অর্থাৎ একটা কোম্পানি আইপিওতে আসতে হলে অনেক সিরিজ অফ ডকুমেন্টস বিসেক থেকে লিস্ট করা আছে। এই ডকুমেন্টগুলো সাবমিট করতে যায় অনেক সময় লেগে যায়। অনেক কোম্পানি সেভাবে অনেক সময় কমপ্লাই করে শর্ট টাইমের ভিতরে দিতে পারে না। এটা একটা গ্যাপ। আর একটা যেটা বললেন ফিনান্সিয়াল ইস্যুর একটা যে বিষয়টা, ইতিমধ্যে তো ডিরেক্ট ইনডিরেক্ট বিভিন্নভাবে এই তথ্যটা এসে গেছে। হ্যাঁ, তো এইগুলো এই দুইটার ক্ষেত্রে মানে মডিফিকেশন আনতে হবে। অর্থাৎ একটা হলো ফিনান্সিয়াল যাতে কোনো কিছু ইনভলভমেন্ট না হয়, এটার একটা স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আর একটা হলো এই যে ডকুমেন্ট যেগুলো চাওয়া হচ্ছে, যেটা একেবারে এসেনশিয়াল ম্যাটেরিয়াল ফ্যাক্ট একটা কোম্পানির রিলেটেড ইস্যু, সেগুলা ঠিক আছে, সেগুলা নিয়ে শুরু করা যায়। আর আরেকটা যেটা বলছি যে ওই যে ট্যাক্স বেনিফিটের যে বিষয়টা, একটা ভালো কোম্পানি লিস্টেড হবে, সে অনেক কমপ্লায়েন্সের মধ্যে চলে আসবে। তারপরে তাকে একটা ভালো ট্যাক্স বেনিফিট যদি না দেওয়া হয়, আদার পলিসি সাপোর্ট যদি না দেওয়া হয়, তাহলে সে কীভাবে আসবে? এই জন্য ওই জিনিসটা আলোচনা হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে কামিং বাজেটে আসলে ওই লিস্টেড নন লিস্টেডের ট্যাক্স বিষয়টা কি আসে, প্লাস যারা নতুন করে লিস্টেড হবে ভালো কোম্পানি, তাদের জন্য আদার কি পলিসি সাপোর্ট, সেগুলো একটা ভাইটাল ইস্যু আইপিও আসার জন্য। আচ্ছা। আর আরেকটা বিষয় এখানে, মানি মার্কেট থেকে দেখা যাচ্ছে একটা কোম্পানি আইপিও থেকে ফান্ড রেজ করতে হলে মিনিমাম 6 মাস, সর্বোচ্চ 1-1.5 বছর, ইভেন 2 বছর সময় লেগে যায়। আর যদি সে মানি মার্কেট থেকে নেয়, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে ফান্ড নিতে হলে এই সময় লাগে। আর মানি মার্কেট থেকে যদি সে সিমিলার অথবা তার চেয়ে কম বা বেশি অ্যামাউন্টে যদি বড় করতে যায়, যদি ভালো কোম্পানি হয়, সর্বোচ্চ 15 দিন অথবা 1 মাস সময় লাগে। তাহলে কোথায় 6 মাস থেকে 2 বছর, কোথায় 15 দিন থেকে 1 মাস। এইটা একটা বড় ইস্যু। এই জিনিসগুলো আমি মনে করি আমাদের যারা রেগুলেটর, এই বিষয়গুলো অবশ্যই অ্যাটেনশন দেওয়া দরকার। অবশ্যই দরকার। মার্কেটকে ভালো করতে হলে আসলে ভালো আইপিওর আসলে কোনো বিকল্প নেই। আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারতে কিন্তু দেখি যে ভালো ভালো আইপিও সেখানে আমরা দেখি, এবং কম সময় কিন্তু আসলে লিস্টেড হয় সেই কোম্পানিগুলো, তালিকাভুক্ত হয় আর কি। তো আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে অনাস্থার একটা ব্যাপার চলে এসেছে। তো অনেকেই বলছে একটা গুঞ্জন আসলে যে অনেকে সাইড লাইনে আছে, অনেক বড় বিনিয়োগকারী আস্থা পাচ্ছেন না। এই ইস্যুটাকে আপনি কিভাবে দেখবেন? এটা মূল ইস্যু হলো, এটা অবশ্য সবাই জানে। তারপর আপনি যেহেতু কোশ্চেন করছেন, এই হিসেবে রিপিটেশন অনেক সময় হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। আমাদের বর্তমান কমিশন আসার পর থেকেই হয়তো অনেক ফাইন করেছেন অনেক কোম্পানির প্রতি, লিস্টেড কোম্পানি অথবা এটার সাথে যারা ইরেগুলারিটির সাথে জড়িত ছিল তারই করা হয়েছে। তো এইটা একটা মানে শঙ্কার কারণ হয়ে অনেকের মধ্যে, যারা মার্কেটে মিড আপনি বলছেন যারা বিগ, তাদের মধ্যে একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয়টা ইতিপূর্বে আমরা অনেকবার বলেছি, হ্যাঁ, যে অন্যায় করবে অথবা যে রুলস ভায়োলেশন করবে তার শাস্তি হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু টাইমিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মার্কেটটাকে একটা স্টেবল করি, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাইয়া তারপরে আমি আস্তে আস্তে রিফর্মগুলো, আস্তে আস্তে অন্যান্য এনফোর্সমেন্টগুলোতে গেলে মনে হয় এই বিষয়টা আসতো না। আর আরেকটা বিষয় হলো, মিডিয়াম এবং বিগ প্লেয়ার যারা, তারাই সত্যিকার অর্থে যে যাই বলুক, তারাই কিন্তু মার্কেটের প্রাণ। এবং তাদের ইনভলভমেন্ট ছাড়া ক্যাপিটাল মার্কেটে আসলে স্টেবিলিটিও আসবে না, ট্রেড ভলিউম বলেন, ইন্ডেক্সেরও সেরকম পজিটিভ কোনো মুভমেন্ট আসবে না। পাশাপাশি রেগুলেটরি যেটা গভর্নমেন্ট লেভেল থেকে যে সাপোর্টগুলো, সেগুলো এসেনশিয়াল। একদম। আমরা তো জানি যে আইসিবিকে 3000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু ওই রকমভাবে কিন্তু আমরা আসলে মার্কেটে ভলিউমটা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি যেটা বলছেন তার সাথে আমরা রিলেট করতেই পারি। আমি একটু জানতে চাই, আইসিবিকে তো যে টাকাটা দেওয়া হলো, কতটা তারা সেইভাবে মার্কেটের জন্য আসলে সেটাকে ব্যবহার করতে পারবে? অথবা যদি এইভাবে বলি, অন্য আরও তো অনেক প্রতিষ্ঠান ছিল, তাদেরকে এরকম আসলে সুযোগ দেওয়া যেত কিনা, অথবা এখনও যায় কিনা? যেটা বলছেন 3000 কোটি টাকার যে বিষয়টা, এটা কম বেশি সবাই জানে। তারপর বলতেছি, এটা তো মেজর পোর্শন তাদের যে অন্যান্য ব্যাংক থেকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যে বড়গুলা করেছে, সেগুলা তারা শোধ করার কাজে ব্যবহার করছে অথবা করতেছে। আর একটা পোর্শন ক্যাপিটাল ফান্ড মার্কেটে ফ্রেশ ফান্ড হিসেবে ইনজেক্ট হওয়ার কথা। তো ইতিমধ্যে হয়তো কিছু হয়েছে, বাট কতটুকু হয়েছে, এমআইএসটুকু হয়তো রেগুলেটর হিসেবে তারা জানার কথা, আমাদের তো ওভাবে জানার কথা না। বাট এটা আসার আগে যে আশার বাণীটা ছিল, মানে আম জনতা বা বলতে পারি ক্যাপিটাল মার্কেট যারা সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে মিড বা বিগ লেভেলের, 3000 কোটি টাকার মধ্যে হয়তো মেজর পোর্শন এখানে ফ্রেশ ফান্ড হিসাবে ইনজেক্ট হবে, এরকম একটা আশার বাণী ছিল।
পরবর্তীতে দেখা গেলো যে ওইটা আর সেভাবে মার্কেটে ইন করে নাই। তো এইটা একটা অনেকের মধ্যে আস্থাহীনতা বা হতাশা বিরাজ করতেছে। এটা আসলে করার মানে এক ধরনের আশা দিয়ে আসে, পরবর্তী যখন তার রিভার্স কিছু হয় তখন মার্কেট এটা আবার বিহেভ করে অন্যভাবে। সেটাই। এবং আইসিবির পোর্টফোলিওতে কিন্তু আমরা অনেক দুর্বল মৌলভিত্তিক শেয়ার দেখতে পাই। একদমই শেষ ১ মিনিটে আছি। কিভাবে দেখছেন, কি প্রত্যাশা আসলে? ২০২৪ আমরা দেখলাম প্রায় ১,০০০ পয়েন্টের মতো সূচক নেগেটিভ হয়েছে, ১৬% মতো। তো প্রত্যাশা কি থাকবে আসলে নতুন বছরে? নতুন বছরের বেসিক্যালি আমরা তো এই বাজেটটা নিয়ে সামনে আমাদের একমাত্র ইস্যু। বাজেট ছাড়া এসআরের মাধ্যমে ইচ্ছা করলে গভর্নমেন্ট করতে পারে, যদি মার্কেটকে সাপোর্ট দিতে হয় এসআরের মাধ্যমেও করতে পারে, অথবা এই বাজেটও করতে পারে। দুইটা ইস্যু আছে, ক্যাপিটাল মার্কেটে অনেকগুলা ইস্যু জড়িত আছে, বিশেষ করে ইন্ডিভিজুয়াল লেভেলে। অবশ্যই ইতিমধ্যে আমরা একটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, সাধুবাদ জানাইতে হবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, বিশেষ করে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজারকে, যে এই ক্যাপিটাল গেইনের উপরে যে ট্যাক্স রেটটা যেটা রিডিউস করছে, যেটা 15% করা হয়েছে, যেটা 30%-এর পরিবর্তে, এটা একটা পজিটিভ দিক। সামনের দিকে এরকম আরও কিছু পজিটিভ প্রণোদনা দিলে আমার মনে হয় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। আমরা সেটাই প্রত্যাশা করব, এবং প্রত্যাশা করব যে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে আসলে ডিএসসি, এসিসি, মানে এসিসি তারা আসলে কাজ করতে পারবে, বাজারের জন্য কাজ করতে পারবে, সে প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও। দর্শক, এতক্ষণ পুঁজিবাজারের বর্তমান অবস্থানে আমরা কথা বলছিলাম পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহর সঙ্গে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।